আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব জিকে এক্সপ্রেস অক্টোবর 2025 সংখ্যাটা। তার মানে গত অক্টোবর মাসে অক্টোবর মাসে অক্টোবর মাসের আগের মাসটাতে মানে সেপ্টেম্বরে যে ঘটনাগুলো ঘটে গেছে, যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের জিকে এক্সপ্রেস। ওকে, তাহলে চলো কথা না বাড়াই আমরা শুরু করি। আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার বালিশ মিষ্টি। ঠিক আছে, নেত্রকোনার বালিশ মিষ্টি, এটা হচ্ছে জিআই স্বীকৃতিপ্রাপ্ত। দেশের 58তম জিআই পণ্য হচ্ছে তোমার এই নেত্রকোনার বালিশ মিষ্টি। ঠিক আছে, তার মানে এই যে লাস্ট রিসেন্টলি তোমার দেশে, তাহলে আমাদের দেশে 58 মানে কয়টা জিআই পণ্য আছে? তাহলে হচ্ছে উত্তর 58টি। ঠিক আছে, লাস্ট কোনটা? লাস্ট হচ্ছে বালিশ মিষ্টি। নেত্রকোনার ওই যে মিষ্টি হয় না, মানে অনেক বড় বড় সাইজের, এক একটা মিষ্টি তোমার হচ্ছে 1 কেজি 1.5 কেজি এরকম পর্যন্ত হয়। সো এই মিষ্টিগুলো হচ্ছে বালিশ মিষ্টি। সো এটা হচ্ছে জিআই পণ্য। জিআই এর তোমার কি ফুল ফর্মটা কি? তোমার হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফায়ার, মানে ভৌগোলিক নির্দেশক। ঠিক আছে, তো এই জিনিসটা তোমার নেত্রকোনার এটাই প্রথম না, নেত্রকোনার এটা হচ্ছে তোমার দ্বিতীয়। তার মানে নেত্রকোনা থেকে এর আগেও একটা জিআই পণ্য হয়েছে, এটা 2021 সালে নেত্রকোনার বিজয়পুরের সাদামাটি। এই জিনিসটা নেত্রকোনার প্রথম জিআই পণ্য, এবং নেত্রকোনার দ্বিতীয় জিআই পণ্যটা হচ্ছে তোমার এই বালিশ মিষ্টি, এবং বাংলাদেশের এটা 58তম। ওকে, এরপরে দেখো এই মিষ্টির উৎপত্তির ইতিহাস এখানে দেওয়া আছে। তোমরা যারা হচ্ছে নেত্রকোনার স্থানীয় আছো তারা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে তোমার শহরের বারোহাট্টা রোড এলাকায় তোমার যে গয়ানাথ ঘোষ প্রথম এই মিষ্টিটা তৈরি করেন। ঠিক আছে, এই নামটা এখনও জনপ্রিয়। নেক্সটে আসো বাংলাদেশের কৃষিজমির পরিমাপ। বাংলাদেশে বর্তমান কৃষিজমির পরিমাণ আছে তোমার 88.29, ঠিক আছে, 88.29 লাখ হেক্টর। ঠিক আছে, দেখো এটা হচ্ছে যা দেশের মোট জমির প্রায় 59.7%। মানে আমাদের দেশের বাকি যে জায়গাগুলো আছে এগুলো আসলে তোমার ইন্ডাস্ট্রি প্লাস মানুষের বাসস্থান এগুলোতে পূর্ণ হয়ে গেছে। কৃষি জমির পরিমাণ এখনও প্রায় 60% মতো আছে। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সটে আসো আমরা পড়ি পটুয়াখালীর ইপিজেড। আমরা জানি বাংলাদেশে ইপিজেড কয়টা আছে? ইপিজেড আছে হচ্ছে মোট 10টার মতো, তাই না? 8টা হচ্ছে সরকারি আর 2টা হচ্ছে বেসরকারি, এরকম, তাই না? আমরা মোটামুটি এই জিনিসটা জানি। বাট রিসেন্টলি দেখো বাংলাদেশে 8টার পরে নবম, যেটা সরকারিভাবে নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা এক্সপোর্ট প্রসেসিং জোন। ঠিক আছে, ইপিজেডের ফুল ফর্মটা তোমাদের জানতে হবে। এক্সপোর্ট প্রসেসিং জোন। তাহলে এখানে কি করা হয়? দেখো আমরা যে কোনো জিনিস যদি হচ্ছে বিদেশে নিয়ে যাই, ঠিক আছে, বিদেশে রপ্তানি করার আগে এই জিনিসটা কী হবে, তোমার জাহাজের মাধ্যমে অথবা বাই এয়ার অথবা বাই ট্রাক মানে বাই রোড, যেভাবে তোমার বিদেশে পৌঁছাবে, পৌঁছানোর জন্য আগে জিনিসটাকে সুন্দর করে প্যাকেজিং করতে হবে। তো যেটা পচনজাত বা পচবে কিনা, বা যে জিনিসটা হচ্ছে তোমার কাচের আছে কিনা, ভেঙে যাবে কিনা, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আলাদা করা হয়, আলাদাভাবে প্রসেস করা হয়। এই কাজটা করা হয় তোমার ইপিজেডে। ওকে, তাহলে নবম প্রক্রিয়াকরণ অঞ্চল, যেটা হচ্ছে নাইন্থ আমাদের ইপিজেড, এটা পটুয়াখালীতে হতে যাচ্ছে। ঠিক আছে, এবং আমরা জানি ইপিজেড হচ্ছে, দেখো এখানে তোমার এই প্রকল্পটা অনুমোদন পাইছে অলরেডি। আমরা জানি এই প্রকল্পটা অলরেডি অনুমোদন পাইছে, একনেকের মাধ্যমে 2023 সালেই অনুমোদন হয়ে গেছে। ওকে, এবং বাংলাদেশের সবগুলা তোমার হচ্ছে ইপিজেডকে রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্ব হচ্ছে বেবজার। ঠিক আছে, বেবজার ফুল মানে নামটা হচ্ছে BEPZA। ঠিক আছে, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বা অ্যাসোসিয়েশন। ওকে, এরপরে আসো ডেঙ্গু পরিস্থিতি। ঠিক আছে, সারা বিশ্বের মধ্যে ডেঙ্গুর মৃত্যু হারে বাংলাদেশ হচ্ছে শীর্ষস্থানে আছে। ঠিক আছে, এবং রিসেন্টলি এখন তোমরা যারা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিবা, বা হচ্ছে যারা ঢাকাতে আছো বা ঢাকার বাইরে যেখানেই আসো না কেন, এই মোমেন্টটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল। সবাই একটু সাবধানে থাকবে, এখন সবার কিন্তু ডেঙ্গু হচ্ছে। তো আমরা ডেঙ্গুর জ্বরের কিন্তু বিভিন্ন স্টেজ জানি, তাই না? ডেঙ্গুর কিন্তু একটা লাস্ট পর্যায়ে তোমার শক হয়, তাই না? ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়, তারপরে ডেঙ্গু শক সিনড্রোম হয়, সেটার কারণে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। ঠিক আছে, সো সবাই একটু সাবধানে থাকবা, সুস্থ থাকবা। সুস্থ না থেকে তুমি যদি মানে দেখো এই টাইমে যদি তুমি অসুস্থ হও, তাহলে দেখবা তোমার পরীক্ষার মানে মূল্যবান সময় লাস্ট 1 মাস আছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা। সো এই মোমেন্টে তুমি অসুস্থ হইলে
তোমার হাত থেকে যে দিনগুলো চলে যাবে এগুলো কিন্তু আর কোনো দিনই ব্যাক আসবে না। ঠিক আছে, এই মোমেন্টটা খুবই ক্রুশিয়াল। নিজে সুস্থ থাকতে হবে এবং ভালো মতো রিভিশন করে যাইতে হবে। ওকে, দেখো এই যে 175টা দেশের মধ্যে আসলে এই তোমার বিশ্লেষণ করা হয়েছে, তার ভিতরে দেখা গেছে বাংলাদেশ হচ্ছে শীর্ষে। এটা কে করছে? এটা করছে হচ্ছে তোমার WHO, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, মৃত্যুহার কত? ডেঙ্গুর মৃত্যুহার হচ্ছে 0.52%। 52% মানে কত? মানে তোমার হচ্ছে প্রতি, যদি তুমি চিন্তা করো যে হচ্ছে 1000 জন, ঠিক আছে, 1000 জনে তোমার 5 জন কি 6 জনের মতো কিন্তু মৃত্যুবরণ করে। ঠিক আছে, প্রতি 1000 জনে তোমার 5 জন থেকে 6 জনের মতো বাংলাদেশে মৃত্যুবরণ করে। এই জিনিসটা কিন্তু অনেক। স্বাভাবিক জ্বর থেকে আসলে এত বেশি মৃত্যু হয় না, বাট এই মৃত্যু হারটা কিন্তু হাইয়েস্ট। ওকে, এরপরে সেকেন্ড অবস্থানে আছে হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। এরপরে দেখো নেক্সট, পদ্মা সেতু সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্প। আমরা জানি পদ্মা সেতু কিছুদিন আগে আমাদের দেশে চালু হয়েছে এবং একটা হট টপিক ছিল যখন তোমার মেডিকেল অ্যাডমিশন ছিল। আমরা যখন মেডিকেল অ্যাডমিশন দিই 2021-22 এর দিকে, হ্যাঁ, বা 22-23 সালের দিকে, তখন কিন্তু এটা অনেকটা তোমার সাম্প্রতিকের হট টপিক ছিল। সো ওই জায়গাতে দেখো সার্ভিস এরিয়াতে ওখানে আবার হচ্ছে তোমার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প করা হয়েছে। ঠিক আছে, এই প্রকল্পতে দেখো প্রায় 6.03 মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে। ঠিক আছে, এটা যদি তোমার বাস্তবায়িত হয় তাহলে দেখা যাবে প্রতি বছর প্রায় 9000 মেগাওয়াট আওয়ার এটা হচ্ছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা জানি আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার মোস্টলি করা হয় তোমার হচ্ছে কয়লা দিয়ে। ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের জ্বালানি গ্যাসেরও অধিকাংশ ইউজ হয় কিন্তু তোমার বিদ্যুৎ উৎপাদনে। সো পরিবেশ বান্ধব যে কোনো কিছু করতে পারলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেটার, তাই না? তো আমাদের কয়লার মজুদ থাকবে, প্লাস এগুলো আমরা অন্য কাজে বিক্রি মানে ব্যবহার করতে পারবো, তাই না? আমরা তো জানি কয়লা হচ্ছে আমাদের লিমিটেড, বাট সূর্যালোক আমাদের জন্য কিন্তু আনলিমিটেড, তাই না? আবার তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কিন্তু তোমার সূর্যের তাপমাত্রা অনেক বাড়ছেও। সো এগুলো সৌরবিদ্যুৎ কিন্তু অনেক উপকারে দিবে আমাদের। এরপরে আসো নেক্সট, কবি রেজাউদ্দিন স্ট্যালিন। তিনি হচ্ছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক নাম হচ্ছে কবি রেজাউদ্দিন স্ট্যালিন। এখান থেকে শুধুমাত্র নামটা মনে রাখো, কবে যুক্ত করা হয়েছে এটা আমাদের দরকার নেই। ওকে, এরপরে নেক্সটে আসা হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি হচ্ছে আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। ঠিক আছে, তিনি এই বছর থেয়ার ওয়ার্ল্ড কর্তৃক, হ্যাঁ, আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পাইছেন। ওকে, তাহলে আমরা তো জানি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি মাসেই দেখা যাচ্ছে কিছু না কিছু অ্যাওয়ার্ড পাচ্ছেনই। ঠিক আছে, বিভিন্ন দেশে যে তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। তার অবদানটা কোথায়? তার অবদান হচ্ছে তোমার পোভার্টি, যে গ্লোবাল যে একটা তোমার ইস্যু বা প্রবলেম, সেটা হচ্ছে পোভার্টি। পোভার্টির বিরুদ্ধে তিনি আসলে কাজ করে গেছেন। তার বিভিন্ন ধরনের তোমার তত্ত্ব আছে, বই আছে, প্লাস তিনি হচ্ছে এই যে তোমার ক্ষুদ্র ঋণ যে প্রকল্পটা আছে, ঠিক আছে, একজন মানুষ যে তোমার তার নিজের কিছু না থাকলেও ঋণ নিতে পারে, নিয়ে নিজের যে ব্যবসা বা যে কোনো কিছু একটা কাজ স্টার্ট করতে পারে, এই জিনিসটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চালু করে গেছে, তাই না? সো এটা একটা আমাদের দেশের জন্য প্লাস বিশ্বের জন্য এটা একটা অন্যরকম প্রাপ্তি। আমরা আসলে মূল্য দিতে পারি নাই তাকে, কিন্তু বিশ্বের সবাই কিন্তু তাকে মূল্য দিতে জানে। বাট আমাদের দেশে আমরা নোংরা রাজনীতির মধ্যে পড়ি। ঠিক আছে, এজন্য একজন মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব, হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা হচ্ছে তাদেরকে দোষারোপ করে আছি। আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে কি সরকারের দোষ দিয়ে শুধু লাভ আছে? আমরা তো নিজেরাই চেঞ্জ হই নাই, তাই না? নেক্সটে আসো, পুরস্কারটার নাম এখান থেকে মনে রাখো, আনলক বিগ চেঞ্জ। এটা থেয়ার ওয়ার্ল্ড থেকে দিছে। ঠিক আছে, থেয়ার ওয়ার্ল্ডটা কি? থেয়ার ওয়ার্ল্ড হচ্ছে একটা আন্তর্জাতিক দাতব্য সংস্থা, মানে হচ্ছে সেবাদানকারী সংস্থা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শিশু কিশোরদের তোমার শিক্ষা, তারপর সম্ভাবনা, এগুলো নিয়ে কাজ করতেছে। নেক্সটে আসো, মেরিনা তাবাসসুম, নামের বানানটা একটু অদ্ভুত। তিনি হচ্ছে আগা খান পুরস্কার। আগা খান পুরস্কার তিনি প্রথমবার না, তিনি সেকেন্ড টাইম। ঠিক আছে, আগা খান পুরস্কার হচ্ছে একটা বিখ্যাত তোমার আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, যারা আর্কিটেক্ট আছে, যারা বিভিন্ন ধরনের স্থাপনা বানায় বা তৈরি করে, তাদেরকে দেওয়া হয় হচ্ছে তোমার আগা খান অ্যাওয়ার্ড। মানে সবাই তৈরি করলে সবাইকে দিবে এমন না, সবচেয়ে তোমার হচ্ছে সুন্দর কাজ হইতে হবে
এবং এই জিনিসগুলো কোনো একটা চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? অবশ্যই এটা পরিবেশ বান্ধব হইতে হবে এবং এই জিনিসটা দৃষ্টিনন্দনও হইতে হবে। সো এগুলোর কারণে আসলে পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে আগা খান পুরস্কার। এটা মেরিনা তাবাসসুম পাচ্ছে দ্বিতীয়বারের মতো। যে কোনো আর্কিটেক্টের জন্যই তোমার আগা খান পুরস্কার পাওয়াটা অবশ্যই গৌরবের একটা বিষয়। বাট আমাদের আমাদের নিজেদের দেশের একজন স্থপতি, নাম হচ্ছে মেরিনা তাবাসসুম, তিনি কিন্তু এই জিনিসটা সেকেন্ড টাইম পাচ্ছেন, প্রথমবার না, সেকেন্ড টাইম, ঠিক আছে? মেরিনা তাবাসসুমের নামটা কিন্তু আমি তোমাদেরকে আগে পড়াইছি। তোমরা যারা আমার ক্লাস করছো, এই নামটা কিন্তু তোমাদের একটু পরিচিত। বলো তো কোথায়? তাহলে তোমাদের আমি একটু হিন্টস দিব এবং সাথে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো। এই মেরিনা তাবাসসুম তোমার হচ্ছে কোন জিনিসটার কোন বিখ্যাত স্থাপনা ডিজাইন করেছেন, ঠিক আছে? কোন বিখ্যাত স্থাপনা ডিজাইন করছেন? আমি তোমাদের হিন্টস দিব। এনার সাথে আরেকজন আছে, তার নাম হচ্ছে কাশেফ মাহবুব চৌধুরী, ঠিক আছে? এখন তোমরা আমাকে অ্যান্সার করো, ঠিক আছে? যারা যারা ক্লাস করতেছো, তোমরা তোমাদের কাছে আমি হচ্ছে এই কাজটা দিব বা এটা একটা চ্যালেঞ্জ দিব যে তোমাদেরকে আমি হিন্টও দিয়ে দিছি, ঠিক আছে? তোমাদেরকে আমি হিন্ট দিছি। তোমরা এখন বলবা যে এই স্থাপনাটার নাম কি। তার সাথে আরেকজন সহযোগী, নাম হচ্ছে কাশেফ মাহবুব চৌধুরী, ঠিক আছে? মেহনাত আবাসিম এবং কাশেম মাহমুদ চৌধুরী, তারা দুজনে মিলে একটা বিখ্যাত স্থাপনার নকশা করছে। ওকে, নেক্সটে আসো। এখানেই দেখো আরেকটা তথ্য যে তিনি যে দ্বিতীয়বার পাইছেন, প্রথমবার কিসের জন্য পাইছিলেন? প্রথমবার তিনি 2016 সালে পাইছেন বাইতুর রৌফ মসজিদের নকশা করার জন্য, এবং এই বছর পাইছে হচ্ছে খুদিবাড়ি প্রকল্পের জন্য, ঠিক আছে? এরপরে আসা হচ্ছে 36 জুলাই স্টেট ভার্সেস পিপলস, এটা নামে একটা তথ্যচিত্র হয়েছে, ঠিক আছে? 36 জুলাই স্টেটস ভার্সেস পিপলস, এই তথ্যচিত্রটার নির্মাতা হচ্ছে সৌমিত্র দস্তিদার। ওকে, খালি নামটা মনে রাখো। এখানে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তার ভিতরে দেখো বদরুদ্দিন ওমর ছিল, তারপর তাজউদ্দিন আহমেদের কন্যা ছিল, ঠিক আছে? অভিনেত্রী কাজী নওয়াজ আহমেদ, এদের কিন্তু তোমার হচ্ছে সাক্ষাৎকার নেওয়া হয়েছে এটাতে। মানে এটা একটা তোমার প্রামাণ্য চিত্রের মতো অনেকটা। নেক্সটে আসো। দেখছো এই জিনিসটা কিন্তু নিষিদ্ধ আছে। সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারত এই তথ্যচিত্রটা কিন্তু নিষিদ্ধ করছে। ওকে, নেক্সটে আসো। ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড 2025, এই জিনিসটা প্রতি বছরই দেওয়া হয়, ঠিক আছে? এই বছর দেওয়া হয়েছে তোমার 12 জন তরুণকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড। মানে হচ্ছে যারা যুব সমাজ আছে তারা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ করবে এবং তরুণ প্রজন্মকে আগায় নিবে, এই জিনিসগুলোর জন্য কিন্তু তোমার এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড। এটা প্রতি বছরই দেওয়া হয়। এই বছর দেওয়া হয়েছে 12 জন তরুণকে। প্রদানকারী হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এটা যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করছে, সো এখানে কিন্তু আরেকজন অতিথি ছিল আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা। তোমাদের কাছে আমি আরেকটা প্রশ্ন করব, আমাদের বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? ওকে, নেক্সট নেক্সটে আসো। দেখো বঙ্গভ্যাক্স, আমরা জানি করোনার সময়ে একটা জিনিস নিয়ে কিন্তু খুবই আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি বাংলাদেশি একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে গ্লোব বায়োটেক। এই গ্লোব বায়োটেক কী করছিল, একটা হচ্ছে করোনার ভ্যাকসিন আবিষ্কার করছিল, তাই না? এই ভ্যাকসিনটার নাম দিয়েছিলেন তারা হচ্ছে বঙ্গভ্যাক্স। এই বঙ্গভ্যাক্সটা প্রথমবারের মতো মার্কিন পেটেন্ট প্রাপ্ত হয়েছে, ঠিক আছে? সো দেখো বিজ্ঞানীদের নাম আছে কাকন নাগ এবং নাজনীন সুলতানা। ওকে, সো এটা হচ্ছে একমাত্র ডোজ ভ্যারিয়েন্ট বিরোধী কার্যকারী কোভিড টিকা। এটা দেখো 2020 সালে WHO কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলছিল এবং রিসেন্টলি এটা হচ্ছে মার্কিন পেটেন্ট পাইছে। ওকে, পেটেন্ট প্রাপ্ত হলে এখন লাভ কি? এখন হচ্ছে এই জিনিসটা তোমার বিশ্বব্যাপী সার্কুলেশন প্লাস আদার্স এই কাজগুলোতে কিন্তু অনেক বেশি উপকার পাবে বা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের এই গ্লোব বায়োটেকের জন্য। নেক্সটে আসো। 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কারা জয়লাভ করছে? ছাত্র শিবির, তাই না? তো আমাদের হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে যে প্যানেল ঘোষণা করা হয়েছিল, এখান থেকে তাকে ভিপি নির্বাচিত হয়েছে এবং সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়েছে, তাই না? ভিপি হয়েছে, ভিপির নাম হচ্ছে সাদিক কায়েম। শুধু এখান থেকে নামটা মনে রাখো। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ছাত্র দলের থেকে যাকে মানে তোমার হচ্ছে মনোনীত করা হয়েছিল, নাম হচ্ছে আবিদুল ইসলাম খান। আবিদুল ইসলাম খান কিন্তু হচ্ছে তোমার জুলাই আন্দোলনে একজন পথিকৃৎ ছিলেন, ঠিক আছে?
তার একটা বিখ্যাত উক্তি বা ডায়লগ যেটাই বলো, সেটা হচ্ছে কেউ কাউকে ছেড়ে যায় না। ঠিক আছে, এই বাক্যটা কিন্তু খুবই জনপ্রিয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমরা গ্রাফিতিতেও দেখছি। এই বাক্যটা কিন্তু আবিদুল ইসলাম খানের করা। এবং জিএস কে হয়েছে, জিএস হচ্ছে ফরহাদ হোসেন। এজিএসও কিন্তু তোমার হচ্ছে মানে ইয়ে থেকে, ছাত্র শিবির থেকে, নাম হচ্ছে মহিউদ্দিন খান। নেক্সটে আসো, 2024 সালের বাংলাদেশের মাথাপিছু আয়। 2024 সালের মানে লাস্ট যে সংস্করণ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশের তোমার অবস্থান দ্বিতীয়। ঠিক আছে, দক্ষিণ এশিয়ার মধ্যে, পুরো বিশ্বে না, দক্ষিণ এশিয়ার মধ্যে তোমার দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছে ভারত। বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, এশিয়ার মধ্যেও না কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের মাথাপিছু আয় কত? $2,593। ঠিক আছে, শুধুমাত্র এটা মাথায় রাখো। 2024 সালের তথ্য অনুযায়ী, লেটেস্ট হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রতি বছরে $2,593। তার মানে কত? $1,000 মানে আমরা জানি মোটামুটি তোমার 1,20,000 টাকার মতো। সেখানে $2,500 আছে। তো সেই হিসাবে কিন্তু মোটামুটি কত হয়? 3 লাখ টাকার মতো। ঠিক আছে, 3 লাখ টাকা হলে মান্থলি তোমার কত? ভাগ করে নিবা। ঠিক আছে, 12 দিয়ে ভাগ করে নিবা, দেখবা তোমার মান্থলি কত ইনকাম হয়। ঠিক আছে, বাট প্রত্যেক মানুষ কি এরকম ইনকাম করে? পারে না। নেক্সটে আসো, বাংলাদেশের বিচার বিভাগে দেখো, এখন কিন্তু দুইটা আদালত আলাদা করছে। আগে সেম ছিল দেওয়ানি এবং ফৌজদারি আদালত, এখন দুইটা পৃথক করা হয়েছে। এটা তোমার 18 সেপ্টেম্বর 2025 এই জিনিসটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে দেওয়ানি এবং ফৌজদারি আদালত এই দুইটা কিন্তু তোমার একদম আলাদা করা হয়েছে। ঠিক আছে, এখন থেকে তোমার এই দুইটা, এটার কারণে কি হবে? এটার কারণে কিন্তু যে মামলাগুলাতে নিষ্পত্তি হতে অনেক টাইম লাগতো, বেশি দেরি হইতো, এই জিনিসগুলো কিন্তু কম হবে এখন। ঠিক আছে, তাহলে মামলা যে জট, এই জিনিসটা কমানো সম্ভব হবে। এখনও কিন্তু তুমি যারা হচ্ছে আদালত বা এগুলোর সাথে পরিচিত বা আশেপাশের মানুষকে তোমরা দেখছো, তোমরা নিশ্চয়ই জানো একটা মামলা হইলে দেখা যায় এই মামলাটা 10-20 বছর ধরে কিন্তু এখনও রানিং থাকে, চলে। তাই না? কারণ কি? এর কারণটা হচ্ছে মামলা জট। তো একই আদালতে যখন তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মামলা, তোমার একটা সাধারণ তোমার অপরাধ, যেমন ধরো একজনের জমি দখল করে নিছো, এটার মামলা চলতেছে, প্লাস একজনকে খুন করছে, এই মামলাও চলতেছে, তাহলে এটা কিন্তু একটা এর পক্ষে কিন্তু তোমার খুবই কি হয়, মানে একটা জুলুম হয়ে যায়, তাই না? প্রতিটা তোমার শুনানি করতে হয়, এরকম করতে কিন্তু কিন্তু অনেক টাইম লাগে, তাই না? তো এই টাইমটার কারণে কিন্তু মামলা জটটা হয়। এই মামলা জট কমানোর জন্য কিন্তু এই দুইটা তোমার সিস্টেম। ফৌজদারি আদালত বলতে বিভিন্ন ধরনের শাস্তিযোগ্য অপরাধ, দেওয়ানি বলতে তোমার হচ্ছে ভূমি রিলেটেড প্লাস আদার্স, দেওয়ানি বলতে কর যে জিনিসটা। ঠিক আছে, এই রিলেটেড আদালত তোমার কিন্তু দুইটা আলাদা করা হয়েছে। নেক্সটে আসো, দক্ষিণ এশিয়ার বাংলাদেশের মাথাপিছু আয়, এটা নিয়ে তো আমরা আলোচনা করলাম। ঠিক আছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। শুধুমাত্র এটা মাথায় রাখো, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। ওকে, এবং দেখো মাথাপিছু আয়, মাথাপিছু জিডিপি, সরি আমি একটু আগে মনে হয় ভুল বলছি। তোমার মাথাপিছু আয়টা তো, আয়ের দিক থেকে তো এটা গেল, মাথাপিছু জিডিপি, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মাথাপিছু তোমার জিডিপির হিসাবে কিন্তু বাংলাদেশের অবস্থান ফিফথ, দক্ষিণ এশিয়ায় ফিফথ। ওকে, তার মানে তোমার মাথাপিছু আয় কিন্তু হচ্ছে তোমার আয়ের দিক থেকে দ্বিতীয় 2024 সালের হিসাবে। অ্যান্ড এটা হচ্ছে তোমার এডিবির হিসাবে। ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনুযায়ী জিডিপির কথা যখন তোমাকে বলবে, ঠিক আছে, তখন তুমি কি বলবে? এটা হচ্ছে বাংলাদেশ অবস্থান পঞ্চম। ওকে, দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে দেখো শীর্ষে আছে হচ্ছে মালদ্বীপ, মাথাপিছু জিডিপির দিক থেকে। সর্বনিম্ন অবস্থান হচ্ছে আফগানিস্তানের। নেক্সটে আসো, ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক তোমার হচ্ছে এআই চালিত একটা ডিজিটাল ঋণের সুবিধা চালু করছে এই বছর। ঠিক আছে, এই জন্য একটা অ্যাপ তারা চালু করছে, অ্যাপটার নাম দিয়েছে ই ঋণ। ঠিক আছে, মানে তোমার ডিজিটাল ঋণ। ঠিক আছে, ই ঋণ ডিভাইস অ্যাপ। এই জিনিসটার মাধ্যমে তারা হচ্ছে এআই দিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটা ঋণ সেবা চালু করছে। এটা কারা চালু করলো? প্রথমবারের মতো ঢাকা ব্যাংক। নেক্সটে আসো, অস্কারে বাংলাদেশের একটা চলচ্চিত্র এবার হচ্ছে মনোনীত হয়েছে। ঠিক আছে, যে জিনিসটা মনোনীত বলতে হচ্ছে নমিনেটেড আর কি। ঠিক আছে, জয়ী হয় নাই, বাট নমিনেশন পাইছে। তো এই জিনিসটার নাম হচ্ছে বাড়ির নাম শাহানা। 98তম অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিযোগিতা করবে লিসা গাজী পরিচালিত এই চলচ্চিত্রটার নাম হচ্ছে বাড়ির নাম শাহানা। ঠিক আছে, এটা হচ্ছে ফিচার ফিল্ম ক্যাটাগরিতে তোমার প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এরপরে নেক্সটে আসো,
এশিয়া কাপ 2025 আমরা সবাই খেলা দেখছি, তাই না? যারা যারা দেখি নাই তারা এই জিনিসটা জেনে রাখবো যে বাংলাদেশ এটাতে আমাদেরকে কষ্ট দিয়ে হেরে গেছে, ঠিক আছে? জেতা ম্যাচ হেরে গেছে। এরপরে হচ্ছে তোমার পাকিস্তানের সাথে ভারতের হচ্ছে ফাইনাল ম্যাচটা হয়, ঠিক আছে? এবং পুরো ইনিংস জুড়ে মানে পুরো তোমার হচ্ছে এই সেশন, ঠিক আছে? এই পুরো এশিয়া কাপ এই সবগুলো তোমার হচ্ছে এই পুরো আসরেই তোমার ভারত কিন্তু ছিল পুরো অপরাজিত। ভারত একটা ম্যাচও হারে নাই। সে একদম ফাইনাল পর্যন্ত যেয়ে ফাইনালেও জিতে গেছে। সো এবার এশিয়া কাপ 2025 কারা পাইছে? ভারত, ঠিক আছে? এবং ভারত এটা কয় নাম্বার এশিয়া কাপ নিল? এটা হচ্ছে 9 বার, ঠিক আছে? 9th, তাদের এটা 9th এশিয়া কাপ। ওকে, নেক্সটে আসো ওসমান দেম্বেলে। এই বছর ব্যালন ডিওর আমরা সবাই জানি প্রতি বছর ব্যালন ডিওর হলে কয়েকজনের নাম কিন্তু খুবই আগে চলে আসে, তাই না? লিওনেল মেসি সর্বোচ্চ ব্যালন ডিওর প্রাপ্ত, তারপরে হচ্ছে গতবার কিন্তু করিম বেনজেমা পাইছিল, তাই না? সো এবার কিন্তু তোমার ব্যালন ডিওর পাইছে হচ্ছে ওসমান দেম্বেলে। দেম্বেলে হচ্ছে তোমার কোন ক্লাবে খেলে? তিনি হচ্ছে পিএসজিতে খেলে, প্যারিস সেন্ট জার্মেন, যেখানে আগে তোমার এমবাপ্পে খেলতো, এখন এমবাপ্পে বর্তমানে তোমার রিয়াল মাদ্রিদে খেলে, তাই না? তো পিএসজির একজন খেলোয়াড় নাম হচ্ছে তোমার ওসমান দেম্বেলে। তিনি এই পুরস্কারটা পাইছেন। এবং দেখো এবছর কিন্তু তার একজন হাড্ডাহাড্ডি কম্পিটিটর ছিল, তার নাম হচ্ছে লামিন ইয়ামাল, একদম তরুণ, বার্সেলোনার। এবং তাকে হারায় তোমার হচ্ছে ফরাসি তারকা অর্থাৎ ফ্রান্সের, ঠিক আছে? ফ্রান্সের ওসমান দেম্বেলে। সে এবার তোমার হচ্ছে বিশ্বসেরা ফুটবলার। আমরা জানি ব্যালন ডি'র যিনি পায় তাকে বলা হয় আর কি এই বছরের পারফরমেন্স অনুযায়ী বিশ্বসেরা ফুটবলার, ঠিক আছে? নেক্সট আসে মানাসলু সিংহ। আমরা এই নামটা কিন্তু আগেও পড়ছি, তাই না? ডাক্তার বাবর আলী, তিনি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার, অনেক ইয়ং, ঠিক আছে? সে হচ্ছে তোমার প্রথমবারের মতো, ঠিক আছে, তিনি ইতিহাস করছেন। সেই ইতিহাসটা কি? মানাসলু নামে একটা সিংহ, ঠিক আছে? এটাতে তিনি অক্সিজেন ছাড়া, কৃত্রিম অক্সিজেন ছাড়া এই মানাসলু সিংহ জয় করছেন। মানাসলু সিংহ কিন্তু এর আগেও অনেকে জয় করেন, বাট অক্সিজেন ছাড়া এই প্রথম, ঠিক আছে? তার সঙ্গে একজন বাংলাদেশে ছিলেন, নাম হচ্ছে তানভীর আহমেদ, তিনিও মানাসলু জয় করেন, বাট অক্সিজেন ছাড়া হচ্ছে বাবর আলী। ওকে, এরপরে নেক্সটে আসো। তোমার হচ্ছে দেখো এটা মানাসলু শৃঙ্গটা হচ্ছে তোমার বিশ্বের 8ম উচ্চতম পর্বত। এরপরে আসো 2025 সালে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে তোমার টোকিওতে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে? টোকিওতে অনুষ্ঠিত হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, এটা জাপানের টোকিওতে হয়ে গেছে। এখানে মোট 49টা ইভেন্ট ছিল, ঠিক আছে? এটুকুই জানো। এবং এখানে দেখো এই আসরেই বিশ্বের দ্রুততম মানব হয়েছে জ্যামাইকার অবলিক সেভিল, ঠিক আছে? সে 100 মিটার স্প্রিন্টে সোনা জিতছে। এবার আসো অবলিক সেভিলের কাহিনী। তাহলে অবলিক সেভিল হচ্ছে এই বছরের বিশ্বের দ্রুততম মানে বর্তমান সময়ের বিশ্বের দ্রুততম মানব, ঠিক আছে? তিনি কোন দেশের? জ্যামাইকার। এবং আমরা জানি তোমার যে বিশ্বের এখন পর্যন্ত যে তোমার সবচেয়ে দ্রুততম সময়ে 100 মিটার দৌড়ানোর তোমার যে রেকর্ডটা আছে, এটাও কিন্তু আছে জ্যামাইকারই একজন স্প্রিন্টার, নাম হচ্ছে উসাইন বোল্ট। তার সময়টা হচ্ছে তোমার 9.58 সেকেন্ড, ঠিক আছে? আর অবলিক সেভিল, সে হচ্ছে এবছর যে তার ব্যক্তিগত সেরা যেটা 9.77 সেকেন্ড, ঠিক আছে? মানে এই সময়ের সর্বোচ্চ এটা। ওকে, এরপরে আসা হচ্ছে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে তোমার আমাদের পাশেই, ঠিক আছে? যে হচ্ছে ভারত আর হচ্ছে প্রতিবেশী শ্রীলঙ্কা, এরা যৌথ দুজন মিলে হচ্ছে আয়োজন করবে। এবং এই জিনিসটা 2026 সালে 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 8 মার্চের মধ্যে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে 20টা দল তোমার অংশগ্রহণ করবে টি-20 ওয়ার্ল্ড কাপ। ওকে, দেখো এর ভিতরে দেখো 15টা দলের হচ্ছে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে, 5টা দল এখনো বাছাই পর্বের জন্য অপেক্ষা করতেছে। নেক্সটে আসা হচ্ছে সালমা খাতুন। সালমা খাতুন আমরা জানি বাংলাদেশের একজন নারী ক্রিকেটার, তাই না? সো তিনি কিন্তু হচ্ছে তোমার খেলা থেকে তো এখন তো তিনি রেগুলার ম্যাচ খেলেন না, তাই না? তার বর্তমান বয়স কিন্তু অনেক, কত? 35 বছর। তিনি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তোমার নারী যে ক্রিকেট দল আছে সাবেক অধিনায়ক, এবং তিনি কী করছে প্রথম নারী নির্বাচক হিসেবে নিয়োজিত হয়েছে, ঠিক আছে? তাকে নিয়োগ দেওয়া হয়েছে একজন নির্বাচক হিসেবে, বিসিবির নির্বাচক হিসেবে। ওকে, এবং তিনি হচ্ছে প্রথম নারী যে হচ্ছে এই নির্বাচকের
আসনে আসছেন, ঠিক আছে। এর আগে হচ্ছে পুরুষরা সাধারণত তোমার নারী ক্রিকেট দলের জন্য যে খেলোয়াড় এগুলো নির্বাচন করতো। এবার আসো জৈব প্রযুক্তি। দেখো ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য এবং কৃষিতে জৈব প্রযুক্তি নামে একটা আন্তর্জাতিক সম্মেলন, ঠিক আছে। এটাতে দেখো টেকসই স্বাস্থ্য এবং কৃষির জন্য পরিবেশগত যে চ্যালেঞ্জ আছে এই জিনিসগুলো নিয়ে একটা সুন্দর সম্মেলন হয়েছে। এটা কোথায় হয়েছে? ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। নেক্সট আসো বিশ্বের পারমাণবিক সপ্তাহ। পারমাণবিক সপ্তাহ এটা হচ্ছে তোমার কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে মস্কোতে, রাশিয়ার মস্কোতে, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর তোমার হচ্ছে আসিয়ান আসিয়ান নামে একটা সংস্থা। এই আসিয়ান সংস্থার কিন্তু তোমার কি হয়েছে? 11তম সদস্য পদ লাভ করছে, ঠিক আছে। আসিয়ানের সদস্য ছিল কয়টা? আসিয়ানের সদস্য ছিল হচ্ছে তোমার 10টা, ঠিক আছে। এটা এবছর আরেকটা তোমার অ্যাড হলো, 11তম সদস্য, নাম হচ্ছে পূর্ব তিমুর। আসিয়ানের ফুল ফর্ম হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন, তোমরা একটু লিখে নাও, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার বা হচ্ছে তোমার যে সদর দপ্তরটা হচ্ছে কোথায়? সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়, ঠিক আছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় হচ্ছে এটা সদর দপ্তর, এবং এটার বর্তমান সদস্য হচ্ছে 11টা, ঠিক আছে। তাহলে 11টা সদস্য, ওকে। নেক্সটে আসো ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল, ঠিক আছে। ইরান ইরানের উপর কিন্তু জাতিসংঘ আগে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিছিল, তাই না? তার হচ্ছে দেখো স্ন্যাপব্যাক পদ্ধতি, ঠিক আছে। পারমাণবিক চুক্তি লঙ্ঘন করছিল তারা, এই জন্য হচ্ছে তাদের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং এই নিষেধাজ্ঞাটা এখনও কিন্তু চালু আছে। তো তোমার জানতে হবে ইরানের উপর নিষেধাজ্ঞা আছে কিসের উপর? তারা পারমাণবিক চুক্তি লঙ্ঘন করছিল। নেক্সটে আসো স্পেনের ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা, ঠিক আছে। ইসরায়েল তো তোমার ফিলিস্তিনের উপর প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে, তাই না? তারা বিভিন্ন দেশ থেকে কিন্তু তোমার এই যে অস্ত্র শস্ত্র এগুলো কিন্তু কেনে, তাই না? সো স্পেন হচ্ছে তাদের কাছে এই অস্ত্র, তারপরে এই যে সামরিক জিনিসপত্র আছে এই জিনিসগুলো কিন্তু নিষেধাজ্ঞা জারি করছে যে ইসরায়েলকে তারা এই জিনিসগুলো আর সাপ্লাই করবে না, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশিদের অবদান। দেখো বাংলাদেশে আমরা জানি বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছরই সেনাবাহিনীর হচ্ছে জাতিসংঘের বিভিন্ন ধরনের শান্তিরক্ষা মিশনে যায়, তাই না? এই জিনিসটা তোমার চালু হয়েছে তোমার 1988 থেকে, কিন্তু এখন পর্যন্ত অনেকে যায়। এবং জাতিসংঘ শান্তিরক্ষার মধ্যে বাংলাদেশিরাই হচ্ছে সবচেয়ে বেশি তোমার আত্মত্যাগী, তার মানে 168 জন এ পর্যন্ত শহীদ হয়েছে শান্তিরক্ষী হিসেবে, ঠিক আছে। এর ভিতরে দেখো সেনাবাহিনীর 131 জন, পুলিশের হচ্ছে 24 জন কিন্তু মৃত্যুবরণ করছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যে। এরপরে এসো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। আমরা রিসেন্টলি খেয়াল করছিলাম ইউরোপের অনেকগুলো দেশ একসাথে হচ্ছে তোমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে আনুষ্ঠানিকভাবে, ঠিক আছে। দেখো ফ্রান্স সহ 5টা ইউরোপীয় দেশ তোমার হচ্ছে ফিলিস্তিনকে অফিসিয়ালি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2025-এ, ঠিক আছে। দেখো এরই সাথে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ঠিক আছে, এর সাথে বেলজিয়াম, অ্যান্ডোরা, মোনাকো, লুক্সেমবার্গ, মাল্টা, এই সবগুলো দেশই কিন্তু তোমার মোটামুটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিছে। মৌখিক স্বীকৃতি সবাই দেয়, বাট কাজের কাজ আসলে কিছুই হয় না, এখনও কিন্তু গণহত্যা বন্ধ হয় নাই। এরপর আসলে দেখো আবুধাবি। আবুধাবিতে হচ্ছে আবুধাবি কোথায়? ইউএইতে, তাই না? ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত। এই জায়গাতে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ, ঠিক আছে। তার মানে এই মসজিদে তোমার যত ধরনের তোমার এনার্জি ব্যয় হবে, ঠিক আছে, এনার্জি বলতে তোমার যত ধরনের তোমার জ্বালানি বলো, তারপরে লাইট ফ্যান যা যা চলবে, ঠিক আছে, সব কিছুই তোমার হচ্ছে কি একদম কার্বন ফ্রি, ঠিক আছে, কার্বন উৎপন্ন হবে না এই জিনিসটা, এবং হচ্ছে পরিবেশ বান্ধব হবে। পরিবেশ বান্ধবের জন্য অবশ্যই কী লাগবে? সৌরবিদ্যুৎ, তাই না? সৌরবিদ্যুৎ প্রযুক্তি লাগবে, এবং যত ধরনের তোমার গ্রিন এনার্জি আছে সবগুলো কিন্তু এখানে ইউজ করা হবে।
নেক্সটে আসা হচ্ছে আইভরি কোস্ট। এখানে হচ্ছে বিশাল একটা সোনার খনি আবিষ্কার করা হয়েছে, যেখানে ধারণা করা হচ্ছে প্রায় 100 টনেরও বেশি সোনা মজুদ আছে। নেক্সটে আসো। আহ, এবং আমরা কিন্তু রিসেন্ট ঘটনা থেকে জানতে পারছি যে সুদানের উপর সুদান নামে একটা দেশ, সুদানের উপরে কিন্তু গণহত্যা চালানো হচ্ছে এই স্বর্ণের জন্য। ঠিক আছে, ওখানে স্বর্ণের খনি আছে এবং ওটা উত্তোলনের জন্য কিন্তু ওখানে তোমার মানুষদেরকে হত্যা করা হচ্ছে। নেক্সটে দেখো বাংলাদেশের উপর গরমের প্রভাব। তো দেখো গরমের প্রভাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শুধুমাত্র এটা মাথায় রাখো, বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। নেক্সটে আসো এআই এর শীর্ষে দেখো আহ, জাতীয় এআই নেতা। ঠিক আছে, এটাতে বাংলাদেশি একজন বিজ্ঞানীর নাম চলে আসছে, তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম। ঠিক আছে, তোমার হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন, এখান থেকে হচ্ছে তোমার এই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করে, যাদের হচ্ছে তোমার এগুলোতে তোমার গবেষণা আছে, তো তাদেরকে আসলে তোমার এই স্বীকৃতিগুলো দেওয়া হয়। এর ভিতরে একজন বাংলাদেশি বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ বাহাউদ্দিন আলম। নেক্সট স্টেপ বাংলাদেশ দেখো কিছু আমরা হচ্ছে বাংলাদেশের অবস্থান পড়ব। ঠিক আছে, সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়, এটা কার তথ্য অনুযায়ী? ফাও। ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। তো তোমাদের জন্য আমার আরেকটা প্রশ্ন হচ্ছে FAO ফাও এর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, এবং তোমাদেরকে আমি একটা হিন্টস দিয়ে রাখি, ফাও এবং ইফাদ দুইটাই হচ্ছে তোমার খাদ্য রিলেটেড আন্তর্জাতিক সংস্থা, দুইটা সদর দপ্তর একটা জায়গাতেই। ওকে, এবার আসো পরিবেশগত কর্মক্ষমতা সূচকে বিশ্বের মধ্যে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হচ্ছে ডেনমার্ক। ঠিক আছে, তাহলে বিশ্বের প্রথম স্থানে আছে হচ্ছে ডেনমার্ক। এরপরে আসো এস্তোনিয়া, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হচ্ছে এস্তোনিয়া। তাহলে এখানে আমরা কি পড়লাম? এটা হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী তোমার হচ্ছে পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব দেশ। ঠিক আছে, এটা ইপিআই সূচকে শীর্ষ। এরপরে যেটা এস্তোনিয়া, এটাও কিন্তু তোমার ইপিআই ইয়েতে তোমার কিন্তু এটা হচ্ছে তোমার শীর্ষ দেশ। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? দুইটা সেম হয়ে গেল না? হুম, এই দেখো এস্তোনিয়া, এস্তোনিয়া হচ্ছে 75.3, আর হচ্ছে কি ডেনমার্ক হচ্ছে তোমার 77.9। তার মানে ডেনমার্ক হচ্ছে সবার আগে ফার্স্ট, এবং সেকেন্ড পজিশনে হচ্ছে এস্তোনিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এস্তোনিয়া হচ্ছে সেকেন্ড পজিশনে। এখানে তাহলে এই তথ্যটা ভুল আছে। ওকে, তাহলে তোমাদের এই তথ্যটা পড়ার দরকার নেই। নেক্সট আসো 25 সালে দেখো বিশ্ব উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান আসছে 106তম, 139টা দেশের মধ্যে, মানে বাংলাদেশের উদ্ভাবনী শক্তি নাই বললেই চলে। আমরা কি করে দেখো, গ্রামের একজন একটা কি হেলিকপ্টার বানাইছে, কে কি আবিষ্কার করছে, একটা আইফোন বানাইছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা মাতামাতি করে সংবাদ সম্মেলন পর্যন্ত করে ফেলি, তাই না? বাট আসলে আমরা আসলে উদ্ভাবনী শক্তিতে আসলে খুবই পিছাই। ঠিক আছে, আমরা যেগুলো আবিষ্কার করি এগুলো হচ্ছে তোমার ইউটিউব দেখে দেখে। তাহলে এটা কি বাইরের দেশকে কপি করা হইলো না? এটা কি কোনো আবিষ্কার? এটা আসলে আবিষ্কার হইলো না। তাহলে বাংলাদেশের অবস্থান কত? 106তম। নেক্সট আসো শিপ রিসাইক্লিং। ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন ডক ইয়ার্ড আছে, যে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে যে ভাঙ্গা জাহাজগুলো আছে, এই জাহাজগুলো কিন্তু রিসাইকেল করা হয় এবং হচ্ছে নতুন নতুন জাহাজ বানানো হয় শিপ ইয়ার্ডগুলোতে। ঠিক আছে, সো বাংলাদেশ কিন্তু তোমার হচ্ছে এরকম জাহাজ, এটা বাংলাদেশ কিন্তু একটা নতুন শিল্প এবং সম্ভাবনাময় শিল্প হচ্ছে জাহাজ শিল্প। সো শিপ রিসাইক্লিংয়ে দেখো টানা 7 বছর ধরে বাংলাদেশ হচ্ছে শীর্ষে, বিশ্বের শীর্ষ পজিশন দখল করে রাখছে, যে শিপ রিসাইক্লিংয়ের দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বে প্রথম। নেক্সটে আসো গ্লোবাল পিস ইন্ডেক্স বা শান্তি। ঠিক আছে, গ্লোবাল পিস ইন্ডেক্সে দেখো বাংলাদেশের অবস্থান হচ্ছে 123তম। বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ হচ্ছে রাশিয়া, এবং সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। ওকে, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। নেক্সটে আসো 2025 সালে দেখো বিশ্বের সেরা উদ্ভাবনী দেশ, বাংলাদেশের অবস্থান পেলাম না 106তম। তাহলে বিশ্বের সেরা উদ্ভাবনী কারা? অবশ্যই অবশ্যই চীন। ঠিক আছে, চীনের টেকনোলজির সাথে আমরা একদম নস্যি। ঠিক আছে, সেকেন্ড অবস্থানে আছে তোমার যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রে কারা শেয়ার করতেছে?
দেখো যে দেখবা যে সব কিছু কিন্তু বিশ্বের যুক্তরাষ্ট্রের অধিকাংশ মেধাই কিন্তু তোমার বাইরের দেশ থেকে কেনা, ঠিক আছে? তার মানে আমাদের দেশ থেকেও কিন্তু মানুষজন যারা যুক্তরাষ্ট্রে যে সেটেল হয়ে যায়, যা মানে কি ওখানে লাইফস্টাইল ভালো, সেফটি আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সেফটি আছে। জীবনের নিরাপত্তাটাই আসলে আসল, ঠিক আছে? তুমি যত টাকাই কামাও না কেন, তোমার যদি নিরাপত্তা না থাকে তুমি আসলে শান্তি পাবা না, তাই না? সো যুক্তরাষ্ট্র কী করে, বিশ্বের যারা যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেধাবী আছে তাদেরকে কিন্তু তোমার স্কলারশিপ দেয়, তাদের দেশে জব অফার করে, তাদের দেশের কিন্তু নাগরিকত্ব পর্যন্ত দেয়, তাই না? সো এই দিক থেকে দেখো যুক্তরাষ্ট্রের কিন্তু যত ধরনের মেধা আছে তার ভিতর তুমি 90 থেকে 95%ই পাবা হচ্ছে বিদেশি, তার মানে তাদের নেটিভ না, ঠিক আছে? নেক্সটে আসো, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড ছিল, তার মানে আমাদের এই মাসের জিকে এক্সপ্রেস শেষ, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানাবা। এবং আমরা হচ্ছে আরেকটা তোমার জিকে এক্সপ্রেস আনতে পারি, তোমার পরীক্ষা তো আর 1 মাস আছে, ঠিক আছে? আর 15 দিনের মধ্যে একটা তোমার একদম ফাইনাল যেটা, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আছে মেডিকেলের জন্য, যা যা লাগবে এই পুরা বছরে, ঠিক আছে? সবগুলো মিলে একটা সুন্দর রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার সামনে প্রফ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।